আসসালামু আলাইকুম। আমি গোলাম রসুল সোহাগ আছি আপনাদের সাথে। আজকে আমরা মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদের নিয়োগ পরীক্ষায় আসা অঙ্কসমূহের মধ্যে প্রথম 5টি অঙ্কের সমাধান করব। তো আসেন আমরা বোর্ডে চলে যাই। 1 নম্বরে বলছে যে 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? এখানে বলছে যে মৌলিক সংখ্যা। আমরা জানি কি যে সংখ্যাগুলো শুধুমাত্র ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। যেমন এই যে 13, এই 13কে শুধুমাত্র 13 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এজন্য এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। তো এখানে বলছে যে 1 থেকে 31 পর্যন্ত। তো মৌলিক সংখ্যাগুলো মনে রাখার আমরা যে সংখ্যাটা জানি সেটা হলো 4 4 2 2 3 2 2 3 2 1 4 4 2 2 3 2 2 3 2 1। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, আবার 20 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি। এভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা এই সংখ্যার মাধ্যমে আমরা বাইর করতে পারবো। তো এখানে যেহেতু বলছে 1 থেকে 31 পর্যন্ত, তো আমরা প্রথমে দেখি 1 থেকে যে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটা আছে। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হলো 4 4 8 8 2 10, 10টা মৌলিক সংখ্যা আছে 30 পর্যন্ত। তারপরে বলছে 31 পর্যন্ত, যেহেতু আমরা জানি 31 একটা মৌলিক সংখ্যা, তাহলে আরো একটা যোগ হলো, তাহলে 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা থাকতেছে আমাদের 11টি, মোট 11টি। আমরা যদি এখানে হিসাব করি 19-এর পরে আমরা দেখব 23 29 31, অর্থাৎ 2 3 5 7 11 13 17 19 23 29 ও 31, মোটে আমাদের 11টা মৌলিক সংখ্যা। তো আমরা পরের অঙ্কে চলে আসি। 2 নম্বর অঙ্কে আসি। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে যে একটি সংখ্যাকে 45 দ্বারা ভাগ করলে ভাগশেষ 23 থাকে। যদি ওই সংখ্যাকে 9 দ্বারা ভাগ করা হয় তাহলে কত অবশিষ্ট থাকবে? তো বলছে যে একটি সংখ্যাকে 45 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? 23 থাকবে। অবশিষ্ট বা ভাগশেষ থাকবে কত? 23। তো আমরা জানি না সংখ্যাটা কত। তো আমরা যদি খেয়াল করি, একটা সংখ্যাকে যখন আমরা 45 দ্বারা ভাগ করব, এখানে কন্ডিশন অনুযায়ী বলছে যে একটি সংখ্যাটা কত আমরা জানি না। তো বলছে যে 45 দিয়ে যদি আমরা ভাগ করি, তো 45 দ্বারা যদি আমরা সর্বনিম্ন ভাগ করি, 1 দিয়ে যদি ভাগ করি, 45 একে 45, বলছে যে এখানে আমাদের অবশিষ্ট থাকবে কত? 23 অবশিষ্ট থাকবে। তার মানে আমাদেরকে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটাকে আমরা যদি 45 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 23 অবশিষ্ট থাকবে। তো এখন যদি আমরা 23 অবশিষ্ট রাখতে চাই তাহলে এই সংখ্যার সাথে আমাদের এই 23কে যোগ করে একটা সংখ্যা আনতে হবে। তাহলে আমরা যদি যোগ করি, এখানে থাকবে 8, এখানে হলো 6, 68। অর্থাৎ আমরা যদি এই 68কে 45 দিয়ে ভাগ করি, খেয়াল করেন এই 68কে আমরা যদি 45 দিয়ে ভাগ করি তাহলে কত হয় দেখেন, 45 একে 45, ভাগশেষ কত থাকতেছে? 3 2, এই দেখেন 23। তাহলে আমরা যদি এই 68কে 45 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকতেছে আমাদের 23। এখানে আমাদের প্রথম কন্ডিশন মিলছে যে একটি সংখ্যাকে 45 দ্বারা ভাগ করলে ভাগশেষ 23 থাকে, অর্থাৎ 23 থাকে। সংখ্যাটি হলো 68। তার পরের লাইনে আসে কি বলে? পরের লাইনে বলছে যে যদি ওই সংখ্যাকে 9 দ্বারা ভাগ করা হয়, বলছে যদি এই সংখ্যাটা 68 সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে? তো বলছে যে এই যে 68 সংখ্যাটা, এই সংখ্যাটাকে যদি 9 দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে? তো আমরা যদি 9 দিয়ে 68 ভাগ করি তাহলে দেখি 7 লং 63, অবশিষ্ট থাকতেছে 5। আমাদের এই যে অ্যান্সার তাহলে হবে 5। আমরা 3 নম্বর অঙ্কে আসি। এখানে বলছে যে একটি সংখ্যা 560 থেকে যত কম 380 থেকে তার 3.5 গুণ বেশি। অর্থাৎ এমন একটা সংখ্যা যে সংখ্যাটা 560 থেকে যত কম হবে, আবার 380 থেকে তার 3.5 গুণ বেশি হবে। তো এই অঙ্কের কন্ডিশন অনুযায়ী আমরা দেখি, বলছে যে 560 থেকে যত কম, ধরি আমরা কমটা x, তো 560 থেকে যত কম ধরি x কম, 380 তার 3.5 গুণ বেশি। কত বেশি? 3.5 গুণ, অর্থাৎ 3.5
এক্স, 3.5 গুণ বেশি। আমরা কত করলাম? এক্স এর সাথে 3.5 গুণ বেশি করলাম। 560 থেকে যত কম, কম অর্থ যেহেতু বিয়োগ, আর এখানে বলছে 380 থেকে তার 3.5 গুণ বেশি, বেশি অর্থ যোগ। এখন আমরা অঙ্কটাকে যদি আমরা সাজাই, তাহলে এখানে দেখেন 560 থেকে যত কম, অর্থাৎ খেয়াল করেন 560 থেকে যত কম, আমরা ধরছি কত কম? এক্স কম। 560 থেকে যত কম সমান 380 থেকে, 380, এই যে 380 থেকে তার 3.5 গুণ বেশি, বেশি হলে আমাদের এখানে যোগ কত গুণ? 3.5 গুণ, 3.5 গুণ যোগ 3.5। এবার আমরা যদি এখান থেকে আমাদের এক্স এর মান বাইর করি, খেয়াল করেন 500 আমরা এই পাশে নিয়ে আসি, 380 যোগ 3.5, আর এটাকে আমরা এই পাশে দেই 560 মাইনাস এক্স। তো এখান থেকে আমরা এক্সটাকে এই পাশে নিয়ে আসি, 3.5x প্লাস এক্স সমান এই 560টাকে আমরা 360টাকে আমরা এই পাশে নিয়ে যাই মাইনাস 380। তাহলে এখানে এই পাশে আমাদের থাকতেছে হলো 3.5x প্লাস এক্স, অর্থাৎ 4.5, 4.5x, আর এই পাশে থাকতেছে আমাদের হলো 560 থেকে 380 মাইনাস করলে 0 8 180। এখান থেকে আমরা এক্স এর মান যদি বাইর করি, তাহলে খেয়াল করেন 180 নিচে হবে 4.5, 4.5, যেহেতু এখানে দশমিক আছে, তো এই দশমিকটা আমরা ভাঙতে গেলে কি করব? গুণ দিয়ে, এই যে দশমিকের জন্য 1, তখন এই দশমিকটাকে উঠাই দেব। যেহেতু দশমিকের পর এক ঘর সংখ্যা আছে, একটা আমরা শূন্য নিব। তো এখন যদি আমরা কাটাকাটি করি, 45 দিয়ে 108 কাটা করলে 4, তাহলে অ্যান্সার হবে এখানে 40। এক্স এর মান আসতেছে আমাদের 40। তো এখানে বলছে যে একটি সংখ্যা 560 থেকে যত কম, আমরা এখানে কত কম বাইর করব? এক্স কম। তো এক্স এর মান আমাদের আসছে 40। তাহলে খেয়াল করেন 560 মাইনাস 40, 0 2 5, অর্থাৎ আমাদের অ্যান্সার আসবে হলো 520। যেহেতু এখানে বলছে যে সংখ্যাটা 560 থেকে যত কম, সেহেতু আমরা ওই কম সংখ্যাটা আমরা বাদ দিছি, বাদ দিয়ে আমাদের এই যে অ্যান্সারটা আমরা বাইর করছি 520। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। আমরা এবার পরের অঙ্কে চলে যাই। 4 নম্বর অঙ্কে আসি। এখানে বলছে যে রহিমা 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলো। 1 বছরে সে কত টাকা সুদ পাবে? আমরা যদি খেয়াল করি, এখানে সে বিনিয়োগ করছে কয় জায়গায়? 2 জায়গায়। প্রথমে হলো 20% সরল সুদে 800 টাকা, এটা এক জায়গায় বিনিয়োগ করছে, এবং পরে আবার 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করছে। তো বলছে যে এই দুইটা বিনিয়োগে 1 বছরে সে কত টাকা সুদ পাবে, অর্থাৎ এই কন্ডিশনটা থেকে সে কত টাকা সুদ পাবে এবং পরের এই কন্ডিশন বা এই বিনিয়োগ থেকে সে কত টাকা সুদ পাবে। তো আমরা এই দুইটা থেকে যদি আমরা সুদ বাইর করি, তাহলে আমাদের অ্যান্সার আমরা বাইর করতে পারবো। তো এখানে প্রথম কন্ডিশনে কি কি দেওয়া আছে একটু খেয়াল করি। এখানে দেওয়া আছে হলো 20% হারে, অর্থাৎ এটা দেওয়া আছে হলো হার, সুদের হার, আর এখানে দেওয়া আছে সুদে 800 টাকা, অর্থাৎ এই টাকাটা হলো আসল টাকা, আর সময় দেওয়া আছে হলো, যেহেতু এখানে বলছে যে 1 বছরে, অর্থাৎ এই 1 বছর হলো দুইটার জন্যই সমান, সময় হলো 1 বছর। তো আমরা জানি কি সুদ সমান বাকি যে দুইটা আছে হার, আসল এবং সময়, এই তিনটার গুণফলে হলো আমাদের সুদ। তো আমরা যদি দেই, হার কত দেওয়া আছে 20% গুণন সময় কত দেওয়া আছে 1, এবং আসল আমাদের দেওয়া আছে হলো 800। তো এখন যদি আমরা খেয়াল করি, আমাদের এখানে দেওয়া আছে 20%। তো এই পার্সেন্টেজটাকে ভাঙতে আমরা খেয়াল করি, এই পার্সেন্টেজটাকে আমরা ভাঙবো কিভাবে? পার্সেন্টেজকে ভাঙতে আমাদের 100 দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ যে সংখ্যার সাথে পার্সেন্টেজ দেওয়া থাকে ওই সংখ্যার সাথে 100 দ্বারা ভাগ করলে আমাদের পার্সেন্টেজটাকে আমরা ভাঙতে পারবো। তারপরে যেভাবে দেওয়া আছে আমরা ওইভাবেই লিখি, 1 গুণন 800। এখন আমরা যদি কাটাকাটি করি, 0 0 কাটা, 0 0 কাটা, আর 2 গুণে 16, 0 160। অর্থাৎ আমাদের এই যে প্রথম কন্ডিশনে যে 20% হারে 800 টাকা যে বিনিয়োগ করা আছে, তাহলে প্রথম কন্ডিশনে আমাদের সুদ আসতেছে হলো 160 টাকা। এবার আমরা খেয়াল করব
যে পরের যে বিনিয়োগটা আছে পরের বিনিয়োগে তার কত টাকা সুদ আসে। পরের বিনিয়োগে দেওয়া আছে যে 15% সরল সুদে, অর্থাৎ এখানে হার দেওয়া আছে হলো 15%, আসল দেওয়া আছে হলো 600 টাকা গুণন 600 এবং সময় দেওয়া আছে কত 1 বছর। ঠিক একইভাবে আমরা যখন এই 15%কে এই পার্সেন্টেজটা উঠাই দিব তখন 15-র নিচে এই যে 100 দ্বারা ভাগ করব গুণন 600 গুণন 1। এটাও যদি আমরা কাটাকাটি করি 0 কাটা, এই যে 2টা 0 কাটা 6 15 90, অর্থাৎ এই যে সেকেন্ড কন্ডিশনে সে সুদ পাবে কত টাকা 90 টাকা। তো বলছে যে 1 বছর এসে সুদ কত টাকা সুদ পাবে, অর্থাৎ এই যে প্রথমে পাইছিল 160 টাকা, পরের কন্ডিশনে পাইছিল 90 টাকা, তাহলে 160 যোগ 90 আমরা যদি যোগ করি 5 2, অর্থাৎ সেই দুইটা কন্ডিশন মিলে দুইটা বিনিয়োগ মিলে পাবে কত টাকা সুদ 250 টাকা। তাহলে আমাদের বলছে যে রহিমা বছরে মোট সুদ পাবে হলো 250 টাকা। 5 নম্বর অঙ্কে আসি। এখানে বলছে যে মৌলিক সংখ্যার গুণনীয়ক কতটি। এখানে মৌলিক সংখ্যার গুণনীয়ক চাইছে, বলছে যে মৌলিক সংখ্যার, আমরা মৌলিক সংখ্যা বলতে কি বুঝি, মৌলিক সংখ্যা বলতে বুঝি যেই সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন আমরা জানি 3 একটি মৌলিক সংখ্যা, এই 3কে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা অর্থাৎ এই 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। বলতে যে গুণনীয়ক কতটি, মৌলিক সংখ্যার গুণনীয়ক কতটি। গুণনীয়ক বলতে আমরা কি বুঝি, এই যে গুণনীয়ক বলতে আমরা কি বুঝি, গুণনীয়ক বলতে আমরা বুঝি যে এই সংখ্যাটাকে আর কতটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এই সংখ্যাটাকে আর কতটা সংখ্যা ভাগ করা যায়, এই যে কয়টা সংখ্যা দ্বারা ভাগ করা যায় এই কয়টা সংখ্যা হলো এই সংখ্যাটার গুণনীয়ক, অর্থাৎ এই 3-এর গুণনীয়ক। তো এখানে যেহেতু বলছে মৌলিক সংখ্যার গুণনীয়ক, আমরা জানি যে মৌলিক সংখ্যাকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না। তাহলে আমরা এই যে 3-এর বা এই মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টা করে পাচ্ছি 3টা। ঠিক একই রকম যদি আমরা 5-এর ক্ষেত্রেও খেয়াল করি, এই 5 মৌলিক সংখ্যাকেও শুধুমাত্র 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ আমাদের মৌলিক সংখ্যার গুণনীয়ক হবে 2টি। আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা 6 থেকে 10 নম্বর অঙ্কের সমাধান করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।